প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জহিরুল ইসলাম ইমরান। পেশাগত জীবনে উনি একজন চাকরিজীবী হলে ভৌতিক এবং অতিপ্রাকৃত ঘটনাগুলোর প্রতি তীব্র আকর্ষণ থেকেই প্রতিনিয়ত আফটার দ্য হরর ওয়ার্ল্ডের জন্য ঘটনা সংগ্রহ করে যাচ্ছেন। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আপন মামা স্বপন শেখ এবং মামার বন্ধু চান মিয়ার সাথে। ঘটনাটি পরিপূর্ণভাবে সংগ্রহ করতে সহযোগিতা করেছেন এই জহিরুল ইসলাম ইমরান ভাইয়ের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান এবং ওনার ছোট ভাই তানজিল হাসান মিয়াদ। এই দুজনের জন্য রইল শুভকামনা। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি 2000 সালে ঘটেছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার মালখানগর গ্রামে। এই ঘটনার ভুক্তভোগী দুজন ব্যক্তি এই স্বপন শেখ মামা এবং চান মিয়া মামা। মূলত তাদের বর্ণনা অনুযায়ী ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব আমরা। স্বপন শেখের শৈশবের বন্ধু চান মিয়া, উনি একটা সমস্যায় পড়ে গরু বিক্রি করার সিদ্ধান্ত নেন। কারণ হচ্ছে চান মিয়া মামার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আয়োজনের জন্য প্রয়োজনীয় টাকা তাদের কাছে আসলে ওইভাবে ছিল না। প্রয়োজনীয় টাকা সংগ্রহ করাটাও ওই সময়ের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই উনি যখন ঘনিষ্ঠ বন্ধু স্বপন শেখের কাছে গিয়ে এই সমস্যার কথা জানালেন, তখন এই স্বপন শেখ মামা উনি দেখলেন যে তার কাছেও তো টাকা নাই, এত টাকা নাই যে উনি এই টাকা দিয়ে হেল্প করবেন। আর তার কাছে যেরকম টাকা আছে 200-400 টাকা, এটা দিয়ে তো আসলে একটা বিয়ের অনুষ্ঠান করা যায় না। কি করা যায়? তখন দুজন মিলে পরামর্শ করলেন যে একটা গরু বিক্রি করা যায় কিনা, এতে করে প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হয়ে যাবে, বিয়ের আয়োজনটাও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তো এই সিদ্ধান্ত অনুযায়ী মূলত এই চান মিয়া মামা উনি ওই গরু বিক্রির সিদ্ধান্তটা নিয়েছিলেন। পরিবারে গিয়েও আলোচনা করলেন, মা বাবাও রাজি হলো। তো পরের দিন সকালবেলা গরুটি হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। সাথে কিন্তু এই স্বপন শেখ মামাও যাবেন আর কি। দুই বন্ধু তো একদম মানিকজোড়, ছোটবেলা থেকে বড় হয়েছেন একসাথে, সুখে দুঃখে একে অপরের সবসময় সাথেই আছে। তো চান মিয়ার মা তিনি ছেলেকে আদর করে বললেন যে সাবধানে যাস বাবা, দোয়া করি যেন ভালো দাম পাস। স্বপন শেখ মামা হাসি মুখে আশ্বাস দিলেন, খালা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা ভালো দামই পাবো। হাটে পৌঁছে তারা বেশ কিছুক্ষণ দরদাম করলেন। একটা পর্যায়ে এক ক্রেতার সাথে ভালো দামে মূলত গরু বিক্রির কথা পাকাপাকি হয়ে গেল। চান মিয়া টাকা হাতে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন। তবে তার আগে কিছু প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখা দরকার। স্বপন শেখের বাড়ি ছিল বেশ বড়, আর সেই বাড়ির পাশেই ছিল একটি আলুর ক্ষেত। মুন্সিগঞ্জে কিন্তু প্রচুর আলুর চাষ হয়, এটা আমরা জানি। তো ক্ষেতের ওপারে হচ্ছে চান মিয়ার বাড়ি, যার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। ছোটবেলা থেকে তারা তো ঘনিষ্ঠ, একে অপরের পাশেই সবসময় ছিল আর কি। তো যাই হোক, গরু বিক্রি করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। নিত্য প্রয়োজনীয় সদাই কিনবেন বিয়ের জন্য। বাজার থেকে সবকিছু কেনাকাটা করে যখন তারা ফিরছিলেন, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথটা অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করেছে। যখন তারা আলুর ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন, তখন চান মিয়া দূর থেকে দেখতে পেলেন একটি গরু স্বপন শেখের ক্ষেতের মধ্যে ঢুকে আলু খাচ্ছে। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, এই স্বপন, দেখ তো গরুটা কার? এই সময় তো কারো গরু এইখানে থাকার কথা না, সবাই সন্ধ্যার আগেই তো গরু গোয়ালে বেঁধে রাখে। একটু সন্দেহ নিয়ে স্বপন শেখ তিনি চান মিয়াকে বললেন, এই তুই একটু দেখে আসতো গরুটা কার। চান মিয়া এগিয়ে গেলেন, স্বপন শেখও তার সাথে হাঁটতে লাগলেন, তবে একটু পিছু পিছু। যতই তারা কাছে যাচ্ছিলেন ততই অস্বাভাবিক লাগছিল ব্যাপারটা। গরুটি মাথা নামিয়ে ধীর গতিতে আলু খাচ্ছিল, কিন্তু আশেপাশে কোনো রাখাল বা মালিকের অস্তিত্বই দেখা যাচ্ছে না। যখন তারা একদম কাছে পৌঁছেছেন, গরুটি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। মাথা নিচু, গলায় কোনো দড়ি নাই, তার গায়ের রং ধূসর কালো এরকম আর কি, যেন ধুলোর আবরণ শরীরে পড়েছে। গরুটি ধীরে ধীরে খালের দিকে এগোতে লাগলো। খালের পানিতেও নামলো, অথচ পানির কোনো শব্দ হলো না। পানিতে নামার পর এক ধরনের কলকল শব্দ হয় না, এরকম কোনো শব্দ হলো না। স্বপন মামা আর চান মিয়া দুজন তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। খালের ওপারে ছিল দুটি পুরনো জোড়া কাঁঠাল গাছ, যুগ যুগ ধরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। গরুটি ঠিক সেই দিকেই এগোতে লাগলো। তখন একটা করুণ শ্বাসের শব্দ হলো। শ্বাস বলতে অনেক সময় আমরা দীর্ঘশ্বাস ফেলি না, মনে হলো গরুটা খুব করুণভাবে এরকম একটা দীর্ঘশ্বাস ফেললো। খালটা পার হয়ে
গরুটা কাঁঠাল গাছের কাছে গিয়ে দাঁড়ায়। তখন স্বপন শেখ এবং চান মিয়া দেখে একটা বৃদ্ধ লোক সেখানে বসে আছে। লোকটার গায়ের কাপড় ময়লা, চেহারাটা ক্লান্ত এবং রহস্যময়। গরুটা ঠিক তার সামনে গিয়ে দাঁড়ায়। মনে হচ্ছে যে গরুটা তাকে চেনে এবং তার জন্যই ওখানে এসেছে। তখন তারা দুজন ওই বৃদ্ধ লোককে ডেকে বলে, ও কাকা গরুটা ধরেন না কেন, গরুটা ধরেন, আমাদের ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো এটা বলছে, ওই বৃদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন কথাগুলো সে শুনতেই পায় না। তারা আবার চেঁচিয়ে বলে, ও কাকা শোনেন না, গরুটাতে আমাদের ক্ষেত নষ্ট করে ফেলতেছে, কথা বলেন না কেন, মনে হচ্ছে তো আপনারই গরু। ও বুঝছি, অন্যের জমিতে গরু ছেড়ে দিয়ে গরুর পেট ভরাচ্ছেন না। তো এগুলো বলার পরও কিন্তু বৃদ্ধ নিশ্চুপ হয়ে আছেন। তার চোখ একদম স্থির, শরীর নিস্তেজ। 4-5 বার ডাকাডাকি করার পর তারা হঠাৎ করে লক্ষ্য করে গরুটার শরীর কাঁপাকাঁপি করছে, ধীরে ধীরে তার আকৃতি বদলে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে গরুটার দেহ ভয়ঙ্করভাবে বিশাল হয়ে যায়। তার পায়ের গিঁটগুলো মোটা হয়ে ওঠে, মাথাটা ফুলে ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়, পুরো শরীর কালো হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কাঁঠাল গাছের সমান লম্বা হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধ লোকটা একই রকম ভাবে বসে আছে। এই স্বপন মামা আর চান মিয়া, ওনারা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে, বুঝতে পারছেন যে এটা সাধারণ কিছু না। গাছের পাতাগুলো মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে, পাতাগুলো অদ্ভুতভাবে নড়ছে। হঠাৎ করে চারদিকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে এই বাতাসের মধ্যে কোনো একটা কিছু আছে। ওই বাতাসটা কি হচ্ছে, তাদের চারদিকে ঘুরছে। তখনই ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে নাকে সুরে বলে ওঠে, খিরে কি খরস তোরা, এইভাবে, মানে কিরে কি করস তোরা এটা না, বলছে খিরে কি খরস তোরা, এইভাবে, মানে কিরে কি করস তোরা এটা বলতে চাচ্ছে আর কি। আর এই কথা বলে হাত দিয়ে সামনে আসার ইশারা করে। তখন এই দৃশ্য দেখে ওনারা এক মুহূর্ত দেরি করে না, পেছনে ফিরে দৌড়ানো শুরু করে। তখন বাতাস মনে হলো আরো প্রবল হয়ে উঠলো। এই বাতাস মনে হচ্ছে তাদেরকে তাড়া করছে, আর চারদিকে ফিস ফিস করে শব্দ হচ্ছে। কি যে শব্দ হচ্ছে বুঝতে পারছে না। গাছের ডালপালা মনে হচ্ছে কাঁপাকাঁপি শুরু করেছে। এদিকে ভয়ে তো তাদের অবস্থা খারাপ, সদাইপত্র ফেলে পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। কোনোভাবে তারা আলু ক্ষেত পার হয়ে হাঁপাতে হাঁপাতে তারা বাড়ির দিকে ছুটে যায়। পেছন দিকে তাকানোরও সাহস হয় না। এমনকি যে চান মিয়া এবং স্বপন শেখ বাড়ির উঠোনে গিয়ে যে কিছু একটা যে বলবে, এইটাও আসলে বলার মতো তাদের শক্তি তাদের ছিল না। গিয়ে ধপাস করে পড়ে যায়, সাথে সাথে বাড়ির সকলে বের হয়ে আসে। দুজনকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার তো কথাই বলতে পারছে না, শুধু জোরে জোরে হাঁপাচ্ছিল। যাই হোক, কিছুটা সময় পর তারা একটু স্বাভাবিক হলে সব ঘটনা সবাইকে খুলে বলে। তখন সবার মাঝে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কেউ একজন বলে, এখন তো মাল সামানগুলো নিতে হবে, এত দামি জিনিসগুলো তোরা এদিকে ফেলে চলে আসছিস, এগুলো তো ফেলে রাখা যাবে না। এই কথা শোনার পর আশেপাশের বাড়ির যুবক বয়স্করা দল বেঁধে টর্চ লাইট লাঠিসোঁটা নিয়ে রওনা হয় সেই জায়গার দিকে। তখন সবাই সতর্ক হয়ে হাঁটতে থাকে। পথ যতই সামনে আগায় ততই তাদের মনে হয় যে এক অজানা ভয় তাদেরকে গ্রাস করছে। অবশেষে তারা সেই স্থানে পৌঁছায় যেখানে ঘটনাটি ঘটেছিল। তখন সবাই গিয়ে দেখে মাল সামান শিখিয়ে আছে, যেমনটি ছিল, যেভাবে ফেলে রেখেছিল, কেউ নেয় নাই, সব কিছু ঠিকঠাক মতো তারা পেয়ে যায়। আশ্চর্যের বিষয় যে এই মাল সামানা কিছুই নষ্ট হয় নাই, একদম যেরকম ছিল ওরকমই আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটা অদ্ভুত রকমের ঠান্ডা এবং ভারী। বিশেষ করে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারবো যদি আমরা একটা বিষয় চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা গরমের ভেতর থেকে হঠাৎ করেই কোনো একটি এসি রুমের মধ্যে যাই, তখন যেরকম অনুভূতি হবে। তাদের কাছে মনে হলো যে তারা গরমের একটা জায়গা পার হয়ে হঠাৎ করেই এমন একটা জায়গা চলে আসে, ওই জায়গাটা ঠান্ডা, আবার ওই জায়গা থেকে সরে গেলে গরম, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ওনারা সবাই মাল সামান গুছিয়ে ফেরার পথ ধরে। ফেরার সময় এক যুবক, সম্ভবত ওই গ্রামেরই একজন, হঠাৎ করে বলে ওঠে যে আচ্ছা, ঠিক কোথায় ঘটনাটা ঘটছিল রে? তখন তারা ঠিক সেই জায়গাটাতে নিয়ে যায়। আশেপাশে তো কিছুই নাই, তবে মাটির দিকে চোখ যেতেই সবার গা শিউরে ওঠে। কাদামাটির ভেতরে দেখা যায় বিশাল গরুর খুরের মতো ছাপ, যেন বিশাল কোনো কিছু যার শরীর ওজন অনেক ভারী ওই পথ দিয়ে হেঁটে গেছে। তারা তো দূর থেকে কিছুটা দেখেছে, একদম ওই কাঁঠাল গাছের নিচে তো যায় নাই। ওই যুবকের কথা শোনার পর ওই জায়গায় তারা গিয়েছিল আর কি।
আর একটু আগে যেই জায়গাটা ঠান্ডা ছিল, মানে মাত্রই বললাম, সেটা কিন্তু ওই কাঁঠাল গাছ থেকে একটু দূরে, মানে ওই জায়গায় কেউ যায় নাই। পরে যখন ওই জায়গায় যায় তখন তারা ওই ছাপটা দেখে। এরপর এক অজানা ভয় আর কৌতূহল সবার মধ্যে চেপে বসে, এই জিনিসটা কি, আর এখানে তো থাকাও যাবে না রে। সবাই আর বেশি সময় ওখানে থাকতে চায় না, সবাই দ্রুত নিজেদের বাড়ির পথ ধরে, যে যার মতো বাড়িতে চলে যায়। যাই হোক, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। এর মধ্যে চাঁদ মিয়া আমার বোনের বিয়ের আনুষ্ঠানিকতাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে যায়, ঠিকঠাক মতো হয়ে যায়। তার কদিন পর এই স্বপন শেখ তার প্রিয় বন্ধু চাঁদ মিয়াকে এই চীনা হাঁসের মাংস খাওয়ানোর জন্য বাড়িতে ডাকে। হাঁসের মাংস খেয়ে আর বাড়ির জন্য কিছু মাংস স্বপন শেখ মামা দিয়ে দিয়েছে চাঁদ মিয়া মামাকে। উনি মাংস খেয়ে বাড়ির জন্য কিছু মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বপন শেখের বাড়ির পেছনে পরিত্যক্ত একটি বাঁশের পথ বেছে নেয়। সেই পথে একটি পুরনো কবরস্থানও ছিল, আর কবরস্থানের পাশেই ছিল মধু মিয়ার ডোবা নামে একটা জায়গা। চাঁদ মিয়া চিন্তা করেছেন, আজকে এই পথে যাই, ক্ষেতের ভিতর দিয়ে যাওয়ার দরকার নাই। এর আগে ক্ষেতের ওইখানে একটা ঘটনা ঘটছিল। তো চাঁদ মিয়া যখন ওই পথে হাঁটতে শুরু করেছেন, তখন হঠাৎ করে তার পা ছোট্ট একটি কাদার গর্তে আটকে যায়। পা ভরে যায় কাদায়। কাদা পরিষ্কার করার জন্য উনি বাঁশের পাশে গিয়ে পা ঝাঁকাচ্ছে। তখন হঠাৎ বাঁশ ছাদটা ভয়ঙ্করভাবে নড়ে ওঠে। তারপরও চাঁদ মিয়া কিছু বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পরে বাঁশ ছাদ থেকে একটি বৃদ্ধ লোক পেছন থেকে এসে বলে, এই তুই চাঁদ মিয়া না? চাঁদ মিয়ার গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ এই গলাটা তার চেনা মনে হয়, কিন্তু চিনতে পায় না লোকটাকে। বৃদ্ধ আবার বলে, এই বেটা তুই চাঁদ মিয়া না? চাঁদ মিয়া তো হ্যাঁ আমি চাঁদ মিয়া, কিন্তু কাকা আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না। আর এত রাত্রে বাঁশ ঝাড়ে আপনি কি করেন? তখন ওই বৃদ্ধ লোকটি বিকট এক হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে তার পাশে একটা গরু এসে দাঁড়ায়। তখনই চাঁদ মিয়ার আর বুঝতে বাকি থাকে না ঘটনাটা কি, কারণ এমনই একটা ঘটনা আগে ঘটেছিল তার এবং স্বপন শেখের সাথে। এই দৃশ্য দেখে যখন চাঁদ মিয়া দৌড় দিতে যায়, তখন ওই বৃদ্ধ লোকটি 2-3 বার বলে, হে চাঁদ মিয়া, মাংস দিয়ে যা, মাংস দিয়ে যা বলছি। চাঁদ মিয়া তো তখন দৌড় দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। ঠিক তখনই সে অনুভব করে পেছন থেকে ওই গরুটি তাকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। সেই আঘাতেই চাঁদ মিয়া ছিটকে পড়ে ওই মধু মিয়ার ডোবার সামনে। এরপর তার কিছু মনে নাই, সে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। রাত গভীর হয়ে যায়, কিন্তু চাঁদ মিয়া বাড়িতে ফেরে না। তখন তার পরিবার খুঁজতে খুঁজতে স্বপন শেখ মামার বাড়িতে চলে আসে। স্বপন শেখ মামা জানায় যে চাঁদ মিয়া তো অনেক আগে বাড়িতে মাংস নিয়ে চলে গেছে, সে বাড়িতে যায় নাই। চাঁদ মিয়ার পরিবার বলে, না তো, সে এখনো বাড়িতে পৌঁছায় নেই। এরপর চাঁদ মিয়ার পরিবার, স্বপন শেখের পরিবার মিলে তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চাঁদ মিয়াকে পরিত্যক্ত বাঁশের পাশে ওই মধু মিয়ার ডোবার সামনে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই। কিন্তু তার সাথে কোনো মাংসের যেই একটা বাটি ছিল, এগুলো কিছুই ছিল না। তখন তারা চাঁদ মিয়াকে নিয়ে বাড়িতে ফেরে। কিছু সময় পর যখন চাঁদ মিয়ার জ্ঞান ফেরত আসে, তখন সে সব ঘটনা খুলে বলে। এরপর চাঁদ মিয়া এবং স্বপন শেখ এক মুরব্বীর কাছ থেকে এক ফকিরের সন্ধান পায়। সেই ফকিরের বাড়িটা বিক্রমপুরের হাসারার 16 ঘর নামক জায়গার সালেহপুর গ্রামে। তার নাম মুসলিম ফকির। পরদিন সকালে এই চাঁদ মিয়া এবং স্বপন শেখ সেই মুসলিম ফকির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তারা সবকিছু খুলে বলেন। তখন মুসলিম ফকির জানান তার ঢাকা একটা বিশেষ কাজ আছে, উনি 2 দিন পরে ঢাকা থেকে ফিরে তাদের বাড়িতে যাবেন। এখন এই বিষয় নিয়ে কাজ করার মতো অবস্থা বা সময় তার নাই। তো যাই হোক, তারা চাঁদ মিয়া মামা আর স্বপন শেখ মামা ওই মুসলিম ফকিরের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়িতে ফিরে স্বপন শেখ দেখে যে শরীফ, যে পরিবারের একমাত্র ভাইপো, দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছে। তার আগমনে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সবাই মিলে বিশেষ আয়োজনের পরিকল্পনা করে। স্বপন শেখের মা অর্থাৎ এই শরীফের দাদি বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রাতের খাবারের পর শরীফ একটু বিশ্রাম নেয়। মাঝরাতে শরীফ ঘর থেকে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। এই ওয়াশরুমটি বাড়ির পেছনের দিকে টিনের ছাউনি দেয়া। নির্জন এই স্থানে রাতের নীরবতা স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ শরীফ টিনের চালের উপর ভারী কিছু বসার শব্দ শুনতে পায়। অনেক সময় অনেক বড় পাখি যদি হঠাৎ করে টিনের চালের উপর বসে, তো পাখির যে নখ রয়েছে, ওই নখ যদি ওই টিনের চালের উপর আঁকড়ে ধরে, এক ধরনের ক্যাচক্যাচ শব্দ হয়। এটা কিন্তু বোঝা যায় যে পাখি বসেছে। মনে হচ্ছে ওই রকম পাখি জাতীয় ভারী কিছু বসেছে। রাত্রেবেলা নিশাচর কিছু পাখি থাকে না, বিশেষ করে পেঁচা, অনেক বড় সাইজের কোনো পেঁচা যদি বসে, তাহলে কিন্তু এরকম শব্দ হতে পারে। আর
ওটা যখন বসেছে তখন একটা বিষয় মনে হয় যে আসলে এটা কি পাখি, এত ভারী মনে হচ্ছে, ঘটনা কি? আবার পাখিও মনে হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী। বিশেষ করে গ্রামে খাটাস বলে, আর এটাকে আমরা বলি গন্ধ গোকুল। তো এটাও আবার আসছে কিনা, শরীফের মনে কৌতূহল জেগে ওঠে। শরীফ ওয়াশরুমের কাজ শেষ করে বাইরে বের হয়েছে, চিন্তা করলো যে একটু দেখি তো এটা কত বড় পাখি, নাকি এই খাটাস, দেখি এটা কি। তো সে বাইরে বের হয়ে ওই ঘুরে আবার কি করেছে, ওই ওয়াশরুমের চালের উপর তাকাইছে। সে তখন দেখে চালের এক কোনায় একটা নিম গাছ আছে, ওই নিম গাছের ডালের সামনে পা ঝুলিয়ে এক বৃদ্ধ বসে আছে। অন্ধকারের চেহারা ভালোভাবে দেখা যাচ্ছিল না। সে ভয় পেয়ে জিজ্ঞেস করে, ও কাকা, আপনি কে? এই রাতের বেলা এই গাছে উঠলেন কিভাবে? বাড়ি কোথায় আপনার? এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ বিকট এক হাসি দেয়। সে নিম গাছ থেকে লাফ দিয়ে মাটিতে একদম শুয়ে পড়ে, উপর হয়ে শুয়ে পড়ে এবার হামাগুড়ি দিয়ে শরীফের সামনের দিকে আগাতে থাকে। শরীফ যে ওইখান থেকে দৌড়ে বাড়িতে আসবে এই শক্তিটাও তার শরীরে তখন ছিল না। শরীফ ঠায় ওইখানে দাঁড়িয়ে আছে। হামাগুড়ি দিয়ে আস্তে 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 কাছে এসে তখন একদম সামনে দাঁড়িয়ে যায়। ওই বৃদ্ধ শরীফের সামনে দাঁড়িয়েছে। তারপর মুহূর্তের মধ্যেই নাকি এক বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, যেটা শরীফ চিন্তাও করতে পারে নাই যে এমন একটা ভয়ঙ্কর জিনিস তার সামনে এসে দাঁড়াবে। শরীফের কথা অনুযায়ী ওই বৃদ্ধ যেরকমটা ছিল সেটা হচ্ছে এক জবাইকৃত গরুর মুখ, আর শরীরের বাকি অংশ ছিল মানুষের মতো। মানে তার মুখমণ্ডলটা এমন ছিল যে একটি গরুকে জবাই করলে যেরকম দেখা যায় মুখমণ্ডলটা ওই রকম, আর শরীরটাও বিশাল। শরীরের নিচে, বিশেষ করে গলা থেকে নিচের অংশটা মানুষের মতো অনেকটাই। আর বিশাল বলতে ওই যে লম্বা যে নিম গাছটা ছিল ওই সমান হয়ে গেছে আর কি। তখন শরীফ সে শরীরে একটু শক্তি ফেরত পায়, প্রচন্ড জোরে একটা চিৎকার দেয়, ও মা গো বাবা গো বলে পিছন দিকে ঘুরে দিয়েছে দৌড়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসে। তখন এই শরীফ সব কিছু খুলে বলেছে। তখন সবাই ওই ওয়াশরুমের কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে কিছু দেখতে পায় না। তবে একটা প্লাস্টিকের ভালো একটা বালতি কিন্তু ফেটে গিয়েছিল, আর সেই বালতি থেকে পানি চারদিকে ছড়িয়ে পড়েছিল। এটা দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আর বালতিটা এমনি এমনি ফাটে না, নিশ্চয়ই ওর উপর ভারী কিছু চাপ দিয়েছিল, যার কারণে এটা ফেটে গিয়েছে। তো শরীফ এরপর নিজের ঘরে চলে আসার পর বমি শুরু হয়েছে, এমন বমি আর থামে না। এরপর শরীফের দাদি ওই রাতেই শরীফকে ঝাড়ফুঁক করান। এরপর শরীফের শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু ওই রাতে শরীফের আর ঘুম আসে না। সকালবেলা সে গ্রাম ছেড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাই হোক, এর পরের দিন থেকে স্বপন শেখের বাড়িটি আগের মতো আর স্বাভাবিক ছিল না। স্বপন শেখের বাড়ি ঘিরে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার শব্দ, টিনের চালে কোনো বৃদ্ধের অবয়ব, ঘরের জিনিসপত্র গুলো নিজে নিজে নড়াচড়া করে। পুরো বাড়িটা মনে হচ্ছে এক অজানা শক্তির কবলে পড়ে গেছে। এই অবস্থায় স্বপন শেখের পরিবার যে দু পায়ে হেঁটে বেড়াচ্ছে, এটাই মনে হচ্ছে বেশি। আতঙ্কে তাদের সবসময় তটস্থ থাকতে হয়। ঠিক তার দুদিন পর কথা অনুযায়ী গ্রামের মেঠো পথ ধরে প্রবেশ করে মুসলিম নামের সেই ফকির। সে একটা জুব্বা পরতো জর্জেটের কাপড়ের, আর একটা লাল রুমাল পিঠে ঝুলানো থাকতো, আর একটা থলেও নিয়ে সে ঘুরে বেড়ায়। তো ফকির সোজা চলে আসেন স্বপন শেখের বাড়িতে। কারোর সঙ্গে বেশি কথা না বলে এক গ্লাস পানি চান। তারপর উনি পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির চারপাশে হেঁটে বেড়ান। মাঝে মাঝে থেমে গিয়ে মাটিতে তাকিয়ে থাকেন, যেন এই মাটির গভীরে উনি কিছু শুনতে পাচ্ছেন। তার ঠোঁট নড়ছে, মৃদু আওয়াজে দোয়া উচ্চারণ করছেন। তারপর অজু করে ঘরের এক কোণে 2 রাকাত নফল সালাত আদায় করেন। সালাত শেষে স্বপন শেখ ও চার মিয়াকে সামনে বসিয়ে বলেন যে, শোনো, এখন যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। একদম শুরুতে কি হয়েছে এবার আবার বলো তো। 2 দিন আগে শুনছি, মাঝখানে অনেকগুলো কাজ টাজ করছি, ভুলে গেছি। এরপর তারা সেই ঘটনা আবার বলতে থাকে। এরপর ফকির চোখ বন্ধ করে বসেন। অনেকক্ষণ পর উনি চোখ খোলেন। তখন উনি বলেন, তোমরা ভয় পেয়েছো ঠিক, কিন্তু ভয় যার কাছে পেয়েছো সে আসলে খারাপ না। ও ছিল একটা বয়স্ক ভালো জিন, বহু বছর এই জায়গার পাহারাদার ছিল। কিন্তু তোমরা অজান্তেই তার শক্তি নষ্ট করেছো ভয় পেয়ে, চিৎকার করে।
তার ঠিকানায় বাধা দিয়েছ, তাই সে রেগে আছে। মুসলিম ফকির আবার বলেন, এখন তোমাদের যা করতে হবে তা খুবই স্পষ্ট। ওই জোড়া কাঁঠাল গাছের গোড়ায় অনেকগুলো সাদা মিষ্টি আর 3 সের গরুর দুধ রেখে আসবে রাতের বেলা, আর সেটা আজকেই করতে হবে, ভোর হওয়ার আগে। মূলত তার শক্তিটা কমে গেছে, সে এই গ্রামে পিশাচ শ্রেণীর জিনদেরকে আসতে দেয় না, আর তোমাদের কারণে এখন অন্য পিশাচ জিনগুলো এই গ্রামে ঢোকার পায়তারা ভাসতেছে। তাহলে বুঝতে পারতেছো যে অবস্থা কোন দিকে যাচ্ছে। তার সম্মান কমে গেছে, শক্তি কমে গেছে, দ্রুত এই কাজটা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পুরনো পরিত্যক্ত কবরস্থানের সামনে সন্ধ্যা নামার আগেই ছেড়ে দিতে হবে 2টি জ্যান্ত মোরগ, যেন তারা নিজে হেঁটে চলে যেতে পারে। চান মিয়া তখন থরথর করে ভয়ে কেঁপে উঠে বলে ওঠে, আমি আর কিছু করতে পারবো না, আমার ভয় লাগে। তখন মুসলিম ফকির বলে যে, আরে বাবা, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু। মুসলিম ফকির এবার থলে থেকে 4টি মোটা লোহার পেরেক বের করেন। সেগুলোর গায়ে হালকা চিহ্ন, মনে হচ্ছে কোনো দোয়া লেখা। তিনি সেগুলোর উপর কিছু পরে ফু দিয়ে স্বপন শেখের বাড়ির 4 কোণে সেগুলো পুঁতে দেন। বলে দেন যে 3 মাসের আগে এটা কেউ তুলবা না। যদি 3 মাসের মধ্যে একটি পেরেকও কেউ তুলে ফেলে কোনো ভয়, সন্দেহ বা কৌতূহলের বসে, তাহলে যা হবে এর দায় দায়িত্ব কিন্তু আমি নেব না। এ কথা বলে মুসলিম ফকির উঠে দাঁড়ান। তার চোখে মুখে এক অন্য ধরনের দীপ্তি, যেন কাজ শেষ, এখন বিদায়ের পালা। কিন্তু যাওয়ার আগে তিনি একবার বলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সেই রাতের পর বাড়ির চারদিকে যেন হালকা সুবাতাস ছড়িয়ে পড়ে, ওই কান্নার শব্দও থেমে যায়, ওই অভাবকেও আর দেখা যায় না। যাই হোক, পরদিন সন্ধ্যা হওয়ার আগেই এই স্বপন শেখ আর চান মিয়া বেরিয়ে পড়েন। মুসলিম ফকিরের কথা অনুযায়ী পরদিন তো না, মানে ওই দিনের বেলায় তো আসছিল মুসলিম ফকির, ওই রাত্রেই আর কি। তো মুসলিম ফকিরের কথা অনুযায়ী তারা দুধ, মিষ্টি ওই জোড়া কাঁঠাল গাছের নিচে রেখে আসে। তারপর পরের দিন অবশ্য, মানে ওই রাত্রে তারা আর পারেন নাই, পরের দিন ওই 2টি মোরগ একদমে কিনে ওই পরিত্যক্ত কবরস্থানের সামনে ছেড়ে আসে। এরপর থেকে এই 2 জনের সাথেও আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর ওই যে একটা বৃদ্ধ আর গরু, ওটাকে আর কখনো দেখা যায় নাই। তো এই যে স্বপন শেখ মামা, চান মিয়া মামা, ওনারা এখনও কিন্তু দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন। তাদের সাথে আর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা এরপরে বলে ওঠেনি বা ঘটেনি আর কি। আর তারাও এরকম বলার মতো কোনো ঘটনা আসলে ফেস করেন নাই, বিশেষ করে এই রিলেটেড, এই যে যেই একটা গরু এবং ওই বৃদ্ধ যেই ব্যাপারটা আর কি তাদের সাথে হয়েছিল। বোঝা যাচ্ছে যে তারা এমন একটা আতঙ্কের মধ্যে চলে গিয়েছিলেন আর তাকে দেখে ফেলেছিলেন, বারবার তাকে বিরক্ত করছিলেন, যার কারণে তার শক্তির কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছে। হয়তো উনি এমন একটা বন্ধনী দিয়ে রেখেছিলেন যাতে করে ওই গ্রামে পিশাচ শ্রেণীর জিনেরা ঢুকতে না পারে। সেই বন্ধনীটা দুর্বল হয়ে গিয়েছিল, তারও ক্ষতি হয়েছিল। এটা একটা সমাধানের পদ্ধতি ছিল যেটা ওই মুসলিম ফকির বর্ণনা করেছিলেন। আসলে অনেক রহস্যময় ব্যাপার তো থাকে। অনেকে বলেন যে এই ধরনের জিনিস দিলে কিভাবে এই সমস্যার সমাধান হয়। আসলে এটা তো একটা রহস্যময় জগৎ, আমরা আমাদের স্বাভাবিক সেন্স থেকে আসলে বুঝতে পারি না যে এটা কিভাবে সমাধান হয় আর কি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাবির। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার রায়পুর গ্রামে। তো মূলত ঘটনাটি যে গ্রামের, উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। অনেক আগের একটি ঘটনা, আনুমানিক 1940-45 সাল এরকম হবে আর কি। তখন দাদার বয়স ছিল 16-17 বছর। তো ওই সময়ে ওই গ্রামে একটা পুকুর ছিল। অনেক লোকজনই সেই পুকুরে গোসল করতে আসতো, বিশেষ করে মহিলারা বেশি আসতো আর কি। দুপুরের দিকে মহিলাদের আনাগোনা বেশি হতো। একদিন দুপুরবেলা পুকুর পাড়ে একজন মহিলা গিয়েছেন কাপড় কাচতে। তখন সময়টা ছিল শীতকাল। তো দুপুরের দিকে সেই বাড়ির পুকুরের দিকে, বা যেই বাড়ির আর কি পুকুর আর কি, সেই বাড়ির ওই পুকুরের দিকে খুব একটা লোকজন যেত না। হঠাৎ করেই লোকজন চিৎকার শুনতে পায়, দূরে যাদের বাড়িঘর আছে আর কি, তারা একটা চিৎকার শুনতে পায়। তো আশেপাশের বাড়িঘর থেকে লোকজন যখন ওই চিৎকারের উৎস কোত্থেকে আসলে সব চিন্তা করতে করতে পুকুরের কাছে আসেন, এসে দেখেন যে ওই যে ভদ্রমহিলা, উনি অজ্ঞান হয়ে পুকুরের একপাশে পড়ে আছেন। সবাই তো তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে তার হুঁশ ফিরলে সে জানায় যে পুকুরের অপর পাশে একজন বৃদ্ধা মহিলাকে সে দেখেছে। ওই বৃদ্ধা মহিলা তাকে ডাকাডাকি করছে,
আর তার চেহারাটা নাকি ছিল খুব ভয়ঙ্কর। তো মূলত ওই ভয়ঙ্কর চেহারা দেখেই সে চিৎকার করেছে, তারপরে আর তার কিছু মনে নাই। এটা ছিল ওই ভদ্র মহিলার ভাষ্য আর কি। আসলে কি হয়েছিল সেটা আমরা পরে জানবো। তো তখনকার মতো তার আর কোনো সমস্যা হয় নাই ওই ভদ্র মহিলার। তো রাতে উনি শুয়ে আছেন তার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে। হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় কোনো কিছু শব্দে। ঘুম ভাঙতেই নাকি উনি দেখতে পান এক ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারাটা হচ্ছে সেই বৃদ্ধা মহিলার যাকে উনি পুকুর পাড়ে দেখেছিলেন। তো উনি তো চিৎকার করে উঠছেন। ওনার স্বামী জিজ্ঞেস করে কী হয়েছে, বলে যে ওই যে পুকুর পাড়ের ওই মহিলাকে আমি আবার দেখছি ঘরের মধ্যে। তো এটা বলতে বলতে নাকি সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর তার আর জ্ঞান ফেরানো যায় নাই। তার জ্ঞান ফিরেছে পরের দিন সকালবেলা। সকালে ঘুম থেকে ওঠার পরই তার বমি শুরু হয় আর ডায়রিয়া। তখনকার সময় হসপিটাল তো এত অ্যাভেলেবল ছিল না। এখন তো বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তখন কিন্তু এতটা অ্যাভেলেবল ছিল না। তখন তো ব্রিটিশ পিরিয়ড চলছে, যোগাযোগ ব্যবস্থাও তো এতটা ভালো না। আর গ্রামের রাস্তাঘাট তো কেমন হয়, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে বুঝতেই পারছেন। উনি ভেষজ কিছু ওষুধ খেয়েছিলেন, গাছগাছড়ার কিছু ওষুধ খেয়েছিলেন, কিছুটা সময় উনি স্বাভাবিক ছিলেন। বিকাল থেকে আবার সেই একই সমস্যা শুরু হয়। তো বাড়ির সবাই ভাবে তার নিশ্চয়ই কলেরা হয়েছে, ওলা ওঠা যেটাকে আমরা বলি আর কি, এটা হয়েছে। আর এটা কিন্তু তখন একটা মহামারী রোগ হিসেবে ধরা হতো। কোনো গ্রামে কলেরা হলে গ্রাম একদম সাফ হয়ে যেত মানুষ মরতে মরতে। রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পর থেকে এবার শুধু বমি নয়, রক্ত বমি শুরু হয়েছে, আর ডায়রিয়া তো আছেই। তো বাড়ির লোকজন আর চুপ না থেকে, ভেষজ চিকিৎসার প্রতি নির্ভরশীল না থেকে ওনাকে অনেক দূরের একটি হসপিটালে নিয়ে গেছেন ওই রাত্রেই। তো ডাক্তার দেখে কিছু বলতে পারে না, বলে যে কলেরা না, তো তার কলেরা দেখে মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে কলেরা, কিন্তু এখন এখানকার ট্রিটমেন্ট যেটা আছে এটা তার জন্য উপযোগী না, আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে যান, ভালো কোনো হসপিটাল। এখন তারা কোথায় নেবে ওই সময়ের প্রেক্ষাপটে? তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত্রেই অতিরিক্ত রক্তবমি হতে হতে ওই মহিলা মারা যান। তো মানুষজন সেটাকে আসলে খুব যে বেশি অন্যরকম মনে করছেন তা না, কারণ এরকমটা হতেই পারে। কেউ মরে গেছে, মানে কেউ বলছেন যে এটা কলেরাতে মরছে, কেউ বলে আরে না, কত ধরনের সমস্যা হইতে পারে না মানুষের, এই জন্য হয়তো মারা গেছে। পরদিন জোহর বাদ ওনার দাফন কাফন করা হয়। ওনাকে কবরস্থ করার পর ঘটে আরেকটি ঘটনা। তো কবর দেওয়া হয়ে গেলে যে যার বাড়িতে চলে যায়। হঠাৎ করে শোনা যায় গ্রামের শেষের দিকে এক বাড়ির মহিলা রক্তবমি করছে। তো রক্তবমি করতে করতেই তিনি মারা যান। তার আর কথা বলার আর বেশিক্ষণ সময় হয় নাই। এবার সবার মনে একটা ভয়ের ছাপ যে না, তো এটা তো কলেরা না, রক্তবমি করতে করতে মারা যাচ্ছে, নিশ্চয়ই অন্য কিছু। তো ওই রাত্রেই তাকে কবরস্থ করা হয়। সেই রাত্রে আর কোনো অসুবিধা হয় নাই। পরের দিন সকালবেলা শোনা যায় গ্রামের শেষের দিকের আর একটা বাড়িতে আরেকজন মহিলা রক্তবমি করছে। এবার লোকজন বিষয়টা স্বাভাবিক মনে না করে সবাই সিদ্ধান্ত নেন যে গ্রামের একজন মাওলানা রয়েছে, তার নাম হচ্ছে আব্দুল হাই মাওলানা, তার কাছে যাবেন। উনি অনেক পরহেজগার মানুষ ছিলেন, ওনাকে সবাই খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সপ্তাহের 5 দিন বাড়িতে থাকতেন না। এর কারণ হিসাবে শোনা যায় যে উনি নাকি এই 5 দিন জিনদের দেশে থাকতেন, তাদেরকে কোরআন শেখাতেন। আর উনি এটা কোথায় কিভাবে যেতেন এটা কেউ আসলে ওইভাবে কেউ জানতেন না, যে কিভাবে উনি যেতেন, কে নিয়ে যেত। উনি এতটুকুই বলেছেন যে উনি জিনদের দেশে যান, এটা করেন আর কি। উনি কবিরাজি বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। অনেক বাড়িতেই উনি গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য। তো দুর্ভাগ্যবশত ওই সময় উনি বাড়িতে ছিলেন না। তো ওনার বাড়িতে গিয়ে জানতে পারা যায় যে উনি আরও 2 দিন পরে ফিরবেন। তো যাই হোক, গ্রামের লোকজন সবাই চলে আসে, ভাবতে থাকে যে এইভাবে চলতে থাকলে তো গ্রামের মানুষ মরে সাফ হয়ে যাবে, কিন্তু কিছুই করার ছিল না। তারপরে ঘটে আরও মৃত্যু। গ্রামের শেষ দিকে শুরু করে আস্তে আস্তে গ্রামের মাঝ বরাবর কিন্তু চলে এসেছে। একে একে এই বাড়িগুলো পার হতে হতে গ্রামের মাঝ বরাবর চলে এসেছে। প্রত্যেক বাড়ি থেকে মানুষ মারা যাচ্ছে, আর সবাই মারা যাচ্ছিল রক্তবমি করে। একটা দাফন করে মানুষ বাড়িতে ফেরত আসে, শুনে আর একটা বাড়িতে লোক মারা গেছে। এইভাবে এই 2 দিনেই 40 থেকে 60 জন লোক নাকি মারা গিয়েছিল। 2 দিন পর হুজুর যখন সকালে গ্রামে ফিরেছেন, উনি বাড়িতে মানে ঢুকেই তো শুনছে তার পরিবারের কাছ থেকে এরকম সমস্যা হয়েছে, গ্রামে এই সমস্যা চলছে, তার বাড়ির লোকজন আতঙ্কে আছে। তখন উনি দ্রুত গ্রামের মানুষদের সাথে কথা বলেন। ওনাদের মুখে সব কিছু শুনে হুজুর বলেন, ঠিক আছে, বিকালবেলা আমি
দেখি আরও কিছু জানার চেষ্টা করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ওই বিকেল হতে হতে আরও 3 জন মারা গিয়েছিল। হুজুর ওই 3 জনের জানাজায়ও সামিল হন। জানাজা শেষ করে উনি সন্ধ্যার দিকে সবাইকে ডাকেন। ডাকার পর সবাইকে বলেন যে এখন আমার সাথে কবরস্থানে চলেন। সবাই ওনার কথা মতো কবরস্থানে যায়। এরপর হুজুর বলেন যে আচ্ছা বলেন তো সর্বপ্রথম কে রক্ত বমি করে মারা গিয়েছিল? সবাই সেই মহিলার কবর দেখিয়ে বলেন যে হুজুর এই যে সেই মহিলার কবর। তখন হুজুর সেই মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পান, কিন্তু অন্যরা কিন্তু সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না। উনি বলেন যে আমি এর ভেতর থেকে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা সেটা শুনতে পারবেন না। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন এই কবরটা আপনারা খোঁড়া শুরু করেন, একটা পর্যায়ে এসে আমি ঘুরবো, আপনারা প্রাথমিক কাজটা শেষ করেন। তো কবর খোঁড়ার জন্য ওই সময়ে আসলে কারো বাড়ি থেকে কিছু আনতে হয় নাই। একে একে আসলে যেভাবে মানুষ মারা যাচ্ছিল, কোদাল সাপল ওই কবরস্থানেই ছিল। তো সেগুলো নিয়েই ওই মহিলার কবরটা উপর থেকে খোঁড়া শুরু হয়। কিছুক্ষণ বাদে হুজুর বলেন থামেন আপনারা, এবার দূরে সরে যান, এবার আমি কবর খুঁড়ব। এরপর হুজুর কবর খোঁড়া শুরু করেন। খুঁড়তে খুঁড়তে উনি কোদাল ফেলে দিয়ে কিছু মানুষকে ডাকেন। তারা কাছে গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর এক জিনিস। ওই যে মহিলা কবরের ভেতরে এক কোণায় বসে আছে। মনে হচ্ছে যে শীতকালে মানুষ জুবুথুবু হয়ে বসে থাকে না, ওইভাবে বসে আছে। তখন হুজুর এটাও দেখেন ওই মহিলা ওই যে কাফনের কাপড় সে এক পাশ থেকে চিবিয়ে চিবিয়ে তার গলার মধ্যে ঢুকিয়েছে। এরপর হুজুর তাড়াতাড়ি করে সেই মহিলার উপর কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিতেই সেই মহিলা চিৎকার করে ওঠে। কিন্তু সেই কণ্ঠটা সেই মহিলার ছিল না, কারণ ওই মহিলার আত্মীয় স্বজনরা তো সেখানে ছিল। এই কণ্ঠটা অস্বাভাবিক কণ্ঠ। ওই মহিলা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, সে তো মারা গিয়েছে, সে শুয়ে পড়বে না, এরকম না। হুজুর সেই মহিলাকে বলছে যে তুই কাফনের কাপড় চাবানো বন্ধ কর। ওই মহিলাটা বলছে আমাকে তোরা এখানে রেখে চলে যা, আমার কাজ শেষ হলে আমিও চলে যাব, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। তখন হুজুর বলেন যে তা তো হবে না, তুই তো তোর কাজ করতে পারবি না, তুই যে কাজ করা শুরু করছিস এই ধরনের কাজ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হয়, আর এগুলো কিভাবে বন্ধ করা লাগে সেটা আমি জানি। তোর মতো বহু পিশাচ এই কাজ করছে, এরকম ঘটনা বহু বছর ধরেই ঘটতেছে। তুই যখন পুরোপুরিভাবে এই কাফনের কাপড় তোর গলার মধ্যে ঢুকাই নিবি তখন বহু লোক মারা যাবে এই গ্রামের। এই তো এটা যে পুরনো এক জাদু রে, এটা আমি খুব ভালো করেই জানি। আর এখন কি করতে হবে তুই দেখ যে আমি কি করি তোর সাথে। এই বলে ওই হুজুর ওই মহিলাকে ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দেয়, কবরের ভিতরেই। এরপর বুকের উপরে পা দিয়ে কাফনের কাপড়টা তার গলার ভিতরে যতটুকু ঢুকেছিল আর কি, খুব বেশিটা ঢোকে নাই, অল্প ঢুকেছিল, সেটা টান দিয়ে বের করে ফেলেন। আর টান দিয়ে বের করার সাথে সাথে ওই মহিলা একদম নিস্তেজ হয়ে যায়। মনে হলো কবরের ভিতর থেকে দমকা একটা বাতাস হঠাৎ করে বের হয়ে চলে গেল। এই দমকা বাতাস ওই কবরের আশেপাশে যারা ছিল তাদের গায়েব লাগলো। বোঝাই যাচ্ছে এই কবরের ভিতর ভয়ঙ্কর একটা পিশাচ ছিল যে এই কাজটা করেছে। তো হুজুর সাথে সাথে বলেন যে এই লাশটা এখনই উঠান, এনাকে আবার গোসল দিতে হবে, নতুন কাফনের কাপড় পরাতে হবে। আর ভয় পাবেন না, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর আমার কথোপকথনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো ওলা ওঠা না, এটা জাদুর কারণে হয়েছে। আর এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি যেটা জিনেরা এই কাজটা করে থাকে। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই ঘটনা ঘটে। তো এটার চিকিৎসাও আছে, চিন্তা করবেন না। লোকজন দ্রুত কাফনের কাপড় জোগাড় করে ফেলে, কারণ যেভাবে মানুষ মারা যাচ্ছিল অনেকেই বাড়িতে কাফনের কাপড় এনে রেখে দিছিল যে এই বাড়িতে না জানি কে মারা যায়, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তো দ্রুত কাফনের কাপড় আনা হয়, তাকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর ওই পুরনো কাফনের কাপড়টা আলাদা রাখা হয়। হুজুর এটাকে আর ওই কবরের ভিতরে দিতে দেন নাই, নতুন আর একটা কবর খোঁড়া হয়েছিল, ওই কবরটাকে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর ওই মহিলাকে আবার দাফন কাফন করা হয়। এরপর ওই কাফনের কাপড়টা নিয়ে হুজুর উপস্থিত লোকজনদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। তার বাড়িতে আসার পর উনি একটা গোল বৃত্ত এঁকে ওই কাফনের কাপড়টা ওই বৃত্তের মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেন। অল্প কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখা গেল ওই কাফনের কাপড়টা নড়াচড়া শুরু করেছে। আর
মনে হচ্ছে যে ওই কাফনের কাপড়ের ভেতরে কোনো একটা মনুষ্য অবয়ব ঢুকে গেছে। বোঝা যাচ্ছে হাত কোনটা, পা কোনটা, মাথা কোনটা, কিন্তু ভিতরে যে কিছু নাই ফাঁপা, এটা বোঝা যাচ্ছে আবার। আর ওর ভেতর থেকে গোংরানির আওয়াজ বলে ওঠে, এই আমারে ডাকছিস কেন, তোদের সবাইকে মেরে ফেলবো, এই বলে গালিগালাজ করতে থাকে। তখন হুজুর বলে যে ওই কাজ শেষ, ওই কাজ তুই পারবি না, কারণ তুই এমন এক পদ্ধতি অবলম্বন করছিস যেই পদ্ধতি আমার জানা আছে যে কিভাবে আমি এটার সমাধান করব। আর বলছি না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটে। তুই কাজটা ভালো করিস নাই, আরে শাস্তি তুই পাবি, তোকে তো ছাড়বো না রে। এতগুলো মানুষকে তুই মারছিস, কি অপরাধ ছিল বল, কেন মারলি? তখন ওর ভেতর থেকে ওই গোংরাতে ওই গজরানো কণ্ঠে বলে ওঠে যে আমি ওলা বুড়ি, আমার চেহারা যেই দেখবে সেই মরবে, এটাই পদ্ধতি। কিন্তু আমি মারার জন্য এখানে আসি নাই, আমি ওই পুকুরে নামছি, এক মহিলা কিভাবে যেন আমাকে দেখে ফেলে, তো আমি ওর দিকে তাকাইও নাই। কিন্তু পরবর্তীতে দেখি যে ওই মহিলা আমার দিকে তাকায় ভেংচি কাটতেছে, আমার চেহারা খারাপ, আমার চেহারা বিদঘুটে, সে ভেংচি কাটতেছে। এইটা দেখে আমার খুব রাগ হয়। এরপর আমার চেহারাকে আরও বিভৎস করে ওকে দেখাই। এরপর সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও কেন আমাকে ভেংচি কাটলো? আমার কি অপরাধ ছিল? আমি কি ওর কোনো ক্ষতি করার জন্য আসছিলাম ওইখানে? আমি তো তা করি নাই। কিন্তু ও ইচ্ছা করে আমার দিকে ভেংচি কাটতেছে। একজনের চেহারা খারাপ হইতেই পারে, তাই বলে কি তার দিকে তাকায় ভেংচি কাটতে হবে? এই বিষয়ে তোরা কিভাবে ব্যাখ্যা করবি? তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন। হ্যাঁ, কথা তো সত্য, তারপরেও এই অপরাধের কারণে তো এত মানুষকে শাস্তি দেয়া যায় না, এটা হুজুর বলেন। তখন বলেন যে তোদের যুক্তি আমাদের কাছে চলে না, আমরা আমাদের যুক্তিতে চলি। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে যায়, তখন আমাদের পদ্ধতি অনুযায়ী ওই পুরো গ্রামে আমরা আক্রমণ করে বসি, যেটা আমি করছি। আর এটার আর একটা পদ্ধতি আছে, সেটা তুই জানিস। তারপরও বলি যে যদি আমাদের মতো কোনো জিনেরা কোনো গ্রামে আক্রমণ করে, প্রথম যে মারা যায় এর কবরের মধ্যে আমরা ঢুকতে পারি, আর ওর লাশের ভিতরে ঢুকে ওর কাফনের কাপড় আমরা খাওয়া শুরু করি। খেতে খেতে পুরোটা যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে ওই গ্রামের সব লোক মারা যাবে। এরপর আমরা ওই কবর থেকে চলে যাই। একই সাথে মানুষ মরতে থাকে এবং আমাদের কবরের ভিতরে জাদুবিদ্যার চর্চাটা চলতে থাকে। এইভাবেই আমরা কোনো গ্রামকে শেষ করে দিই। তুই মাঝখানে এসে বাগড়া বাঁধাইছিস। তখন হুজুর বলে যে তুই তো এখন যাইতে পারবি না, তোকে তো আমি আটকায় ফেলছি, যা মারছিস এই লোকগুলোকে তো আর ফেরত আনতে পারবো না। তবে তুই নিরীহ লোকদেরকে যে হত্যা করছিস কোনো কারণ ছাড়া, এর শাস্তি তুই পাবি। এটা বলার পর হুজুর কি করে, উনি কিছু দোয়া পড়তে থাকে। ওনার খুব পরহেজগার একটা শক্তিশালী জিন ছিল, সে জিনের সর্দার, তাকে আহ্বান করে। সেই জিনের সর্দারও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। উপস্থিত লোকজন সর্দারের আগমন বুঝতে পেরেছে, কিন্তু দেখতে পায় নাই। মনে হলো একটা বাতাস আসলো, হুজুর কিছু কথোপকথন করলো তার সাথে, তার কিছু কিছু শব্দ উপস্থিত লোকজন শুনতে পেরেছিলেন। এরপর কি হলো, হঠাৎ করে ওই যে কাফনের কাপড়ের মধ্যে একটা মনুষ্য অবয়বের মতো মনে হচ্ছিল, কাফনের কাপড়টা ধপাস করে মাটিতে পড়ে যায়, মানে এর ভিতরে কিছু নাই। এরপর মনে হলো একটা দমকা বাতাস ওই বাড়ি থেকে চলে গেল। তো হুজুর তখন বললেন যে এই জিন সর্দার এই খুনি পিশাচটাকে ধরে নিয়ে গেছে, আর ও যদি জীবিত থাকে ও এইভাবে আবার বিভিন্ন গ্রামে গিয়ে হামলা করবে, এটাই ওদের কাজ। এইভাবেই ওরা মানুষকে হত্যা করে, নিজের শক্তি বাড়ায়, আর কোনো কবরের ভিতরে গিয়ে কোনো লাশের কাফন খাওয়া শুরু করে। এটাই এদের একটা জাদুর পদ্ধতি। একে জিন সর্দার নিয়ে গেছে, ওরা এর বিচার করবে। পরবর্তীতে জানা যায় যে ওই জিন সর্দার এই পিশাচকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে কাফনের কাপড় খেয়ে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু এর আগে আমরা শুনেছি, তবে সুনির্দিষ্ট কী কারণে ঘটনাগুলো ঘটে এই বিষয়গুলো আসলে অতটা পরিষ্কার ছিল না। আশা করছি এই ঘটনাটি শোনার পর কেন এমনটা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা আমরা শুনেছি। শুধু যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা এরকম না, অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতেও এই কাফনের কাপড় খেয়ে ফেলার মতো ঘটনা ঘটে। বিশেষ করে এই ধরনের ঘটনা যখন চলতে থাকে, ওই গ্রামে ভয়ঙ্কর একটা আযাব নেমে আসে। যতক্ষণ না পর্যন্ত এই কাফনের কাপড় সংক্রান্ত
সমস্যাটা সলভ করা যায় ততক্ষণ পর্যন্ত গ্রামে ওই সমস্যাটা চলতে থাকবে। বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনাগুলো শুনেছি। তো আলহামদুলিল্লাহ এমন একটি ঘটনা আমাদের সামনে আসার পর নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কেন এই ঘটনাগুলো ঘটতো, বিশেষ করে মানুষ কেন মারা যেত। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন সাবির ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আমরা পাবো।